পট্রিতে লাফ দিতে যাচ্ছিল মেয়েটি। জুতো পালিশ করা ছেলেটি বাঁচিয়ে দিয়েছে প্রাণ। বদলে যা পেল, মানবতাও কেঁদে উঠল। বন্ধুরা, এটা সত্যি ঘটনা উত্তরপ্রদেশের লখনৌ জংশনের, যেখানে সন্ধ্যার সময় প্ল্যাটফর্মে ভিড়ের মাঝে একটা মেয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। কিন্তু তার ভেতরে এমন ঝড় চলছিল যা কেউ দেখতে পাচ্ছিল না। তার নাম জ্যোতি ছিল, বয়স প্রায় ২২ বছর। দামি স্যুট, হাতে ঘড়ি আর কাঁধে ছোট্ট একটা পার্স, সব কিছু বলছিল যে সে সচ্ছল পরিবারের। কিন্তু তার মুখে গভীর যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল। চোখ রেঁদে রেঁদে ফুলে গিয়েছিল, ঠোঁট কাঁপছিল, আর মুখ একদম নিভে গিয়েছিল। সে বারবার এদিক ওদিক তাকাত, তারপর চোখ নামিয়ে নিত, যেন ভয়, অসহায়তা আর ভাঙা ভাব একসঙ্গে তার ভেতর জমা হয়ে গিয়েছিল। ধীরে ধীরে সে প্ল্যাটফর্মের একদম কিনারে এসে দাঁড়াল। নিচে রেল লাইন দেখা যাচ্ছিল। দূর থেকে আসা ট্রেনের হালকা আওয়াজও শোনা যেতে লাগল। জ্যোতি কয়েক সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে রইল। তার মনে একসঙ্গে অনেক কথা ঘুরছিল। সৎ মায়ের তীব্র কথা, জোর করে ঠিক করা বিয়ে, আর বাবার চুপ থাকা। তুমি এই বাড়ির বোঝা, যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় ততই ভালো। এই কথাগুলো তার কানে বারবার বাজছিল। তার মনে হচ্ছিল এই দুনিয়ায় তার কেউ নেই, তার জীবনের ওপর তার কোনো অধিকার নেই। যে সিদ্ধান্ত তার জন্য নেওয়া হয়েছে তা থেকে বাঁচার কোনো রাস্তা আর বাকি নেই। সে চোখ বন্ধ করল। চোখের জল তার গাল বেয়ে ঠান্ডা হাওয়ায় শুকিয়ে যাচ্ছিল। তার শরীর হালকা করে সামনের দিকে ঝুঁকে গেল, যেন সে সব কিছু শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ঠিক সেই প্ল্যাটফর্মের এক কোণে, ভিড় থেকে একটু দূরে, একটা ছেলে মাটিতে বসেছিল। তার সামনে কাঠের ছোট্ট বাক্স, ব্রাশ, পলিশ আর কাপড় রাখা ছিল। সেটাই তার কাজ ছিল, জুতো পরিষ্কার করা। তার নাম দীপক ছিল, বয়স প্রায় ২৫ বছর। সাধারণ জামা কাপড়, রোদে কালো হয়ে যাওয়া মুখ, আর চোখে ক্লান্তি থাকা সত্ত্বেও একটা অদ্ভুত শান্তি। সে একজন যাত্রীর জুতো পলিশ করছিল, কিন্তু হঠাৎ তার চোখ সামনে দাঁড়ানো জ্যোতির ওপর পড়ল। প্রথমে সে খেয়াল করেনি, কিন্তু পরের মুহূর্তেই তার হাত থেমে গেল। সেই মেয়েটা অন্য সবার থেকে আলাদা লাগছিল, ভিড়ে থেকেও একা। মুখ এমন যেন এখনই কেঁদে ফেলবে, আর সবচেয়ে বেশি তার প্ল্যাটফর্মের কিনারে দাঁড়ানো। দীপকের বুক হঠাৎ জোরে জোরে ধুকপুক করতে লাগল। তার বাবার কথা মনে পড়ে গেল। তার বাবাও এই একই স্টেশনে জুতো সাফ করতেন। তিনি সবসময় বলতেন, বেটা, কারো বিপদ দেখলে চোখ ফিরিয়ে নিও না। কখনো কখনো একটা হাত কারো পুরো জীবন বাঁচিয়ে দিতে পারে। ওদিকে জ্যোতি আরেকটা পা সামনে বাড়াল। তার পা প্ল্যাটফর্মের একদম কিনারে চলে এলো। দীপকের ভেতর যেন বিদ্যুৎ খেলে গেল। সে কোনো চিন্তা না করেই ব্রাশটা সেখানেই ফেলে দিয়ে পুরো জোরে তার দিকে দৌড়ে গেল। আশপাশের লোকেরা অবাক হয়ে তাকে দেখতে লাগল, কিন্তু সে কাউকে দেখছিল না। শুধু একটা জিনিসই দেখা যাচ্ছিল, সেই মেয়েটা যে হয়তো পরের মুহূর্তেই পড়ে যেতে পারে। যেই জ্যোতি সামনের দিকে ঝুঁকতে চেষ্টা করল, দীপক পেছন থেকে তার হাত শক্ত করে ধরে ফেলল আর জোরে নিজের দিকে টেনে নিল। জ্যোতি ভারসাম্য হারিয়ে পেছনের দিকে পড়ে গেল। মাটিতে বসে পড়তেই সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল, যেন তার ভেতর জমা সব যন্ত্রণা একসঙ্গে বেরিয়ে আসছে। দীপকও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। তার বুক এত জোরে ধুকপুক করছিল যেন বুক থেকে বেরিয়ে আসবে। কয়েক সেকেন্ড সে কিছু বলতেই পারল না। তারপর আস্তে করে বলল, তুমি ঠিক আছো? জ্যোতি কোনো উত্তর দিল না। সে শুধু কাঁদতে থাকল। তার হাত কাঁপছিল আর সে নিজেকে সামলাতে পারছিল না। দীপক নিজের পকেট হাতড়ে একটা ছোট্ট পানির বোতল বের করল। হয়তো সেই পানিই ছিল যা সে সারা দিনে একটু একটু করে খেত। সে বোতলটা তার দিকে এগিয়ে দিল। পানি খেয়ে নাও, একটু ভালো লাগবে। জ্যোতি কাঁপা হাতে বোতলটা নিল আর দুটো ঢোক পানি খেল। তার নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল। কিছুক্ষণ পর সে প্রথমবার দীপকের দিকে তাকাল। তুমি আমাকে কেন থামালে? সে আস্তে আওয়াজে জিজ্ঞেস করল। দীপক কাঁধ ঝাঁকাল। জানি না, শুধু মনে হলো তোমাকে পড়তে দেওয়া উচিত না। জ্যোতির মুখে তিক্ত হাসি ফুটে উঠল। কাশ তুমি না থামাতে, সব শেষ হয়ে যেত। এটা শুনে দীপকের মুখ গম্ভীর হয়ে গেল। সে শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল, মরে গেলে কিছু শেষ হয় না, পেছনে অনেক কিছু ছেড়ে যেতে হয়। যন্ত্রণা থেকে পালালে যন্ত্রণা শেষ হয় না। জ্যোতি চুপ করে গেল। হয়তো এত সরল কথা সে আগে কখনো শোনেনি। তার চোখ থেকে আবার জল বেরোতে লাগল, কিন্তু এবার তাতে রাগ ছিল না, শুধু ক্লান্তি ছিল।
দীপক পাশের খালি বেঞ্চের দিকে ইশারা করল। এখানে দাঁড়িয়ে থাকা ঠিক না, চলো ওখানে বসি। জ্যোতি কিছু না বলে উঠল আর তার সঙ্গে বেঞ্চ পর্যন্ত গেল। দুজনে কিছুটা দূরত্ব রেখে বসল। সামনে লোকজন আসা যাওয়া করতে লাগল, ট্রেনের আওয়াজ বাজতে থাকল, কিন্তু তাদের মাঝে একটা ভারী নীরবতা ছিল। কিছুক্ষণ পর দীপক আস্তে করে জিজ্ঞেস করল, তোমার বাড়ি কোথায়? আমি ছেড়ে দিতে পারি। জ্যোতির মুখ তৎক্ষণাৎ শক্ত হয়ে গেল। না, আমি ওই বাড়িতে ফিরে যাব না। দীপক চমকে উঠল, কিন্তু রাত হয়ে যাবে, এখানে একা কি করে থাকবে? জ্যোতির গলা আস্তে ছিল, কিন্তু তাতে যন্ত্রণা স্পষ্ট ছিল। কোথাও থেকে নেব, শুধু ওখানে যাব না। দীপক কিছুক্ষণ চুপ রইল। সে বুঝতে পারছিল না কি করবে। তাকে একা ছেড়ে দেওয়াও ঠিক লাগছিল না, আর নিজের বাড়িতে নিয়ে যাওয়াও বড় সিদ্ধান্ত ছিল। কিন্তু তার মুখের ভাঙা ভাব দেখে সে আস্তে করে বলল, যদি সত্যিই বাড়ি যেতে না চাও তাহলে আমার বাড়ি চলো, ছোট্ট কিন্তু নিরাপদে থাকবে। জ্যোতি তার চোখের দিকে তাকালো। কয়েক সেকেন্ড যেন তার ভেতর ঝাঁকি দিচ্ছিল, ভরসা করবে কিনা। তারপর সে খুব আস্তে মাথা নাড়ল। স্টেশন থেকে বেরোতেই রাতের ঠান্ডা হাওয়া তাদের মুখে লাগল। যেখানে কিছুক্ষণ আগে ভিড় ছিল সেখানে এখন নিস্তব্ধতা। দীপক কাঠের বাক্স হাতে নিয়ে আগে আগে হাঁটছিল, আর জ্যোতি চুপচাপ তার পেছনে। রাস্তায় হলুদ আলোর ল্যাম্প জ্বলছিল। কিছু দোকান বন্ধ হচ্ছিল, কোথাও চায়ের ধোঁয়া উঠছিল, অনেকে দিনভরের ক্লান্তি কাটাচ্ছিল। কিছুক্ষণ পর তারা একটা সরু গলিতে ঢুকল। এই জায়গাটা জ্যোতির দুনিয়া থেকে একদম আলাদা ছিল। ছোট ছোট বাড়ি, উঠে যাওয়া দেয়াল, দরজায় পুরনো পর্দা আর বাইরে রাখা টব। সে এমন মহল্লা শুধু গাড়ির জানালা দিয়ে দেখেছে, ভেতরে কখনো আসেনি। দীপক একটা ছোট বাড়ির সামনে থামল। সে দরজা খুলে আস্তে করে বলল, এসো, এটাই আমার বাড়ি। জ্যোতি কিছুক্ষণ দরজার সামনেই দাঁড়িয়ে রইল। তার পা যেন ভেতরে যাওয়ার আগে ভাবছিল। তারপর সে আস্তে করে ভেতরে পা রাখল। ঘরটা ছোট ছিল কিন্তু পরিষ্কার। এক কোণে পুরনো খাটিয়া, অন্য কোণে ছোট চুলা আর কিছু বাসন সুন্দর করে রাখা। দেয়ালে একটা পুরনো ছবি ঝোলানো ছিল, যেখানে একজন লোক হাসি মুখে জুতো সাফ করার বাক্সের সঙ্গে বসে আছে। ঘরে সাদাসিধে ভাব ছিল, কিন্তু একটা অদ্ভুত আপনত্বও ছিল। তখনই খাটিয়ার দিক থেকে হালকা কাশির আওয়াজ এলো। একটা রোগা পাতলা বুড়ি মহিলা চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন। দীপক তৎক্ষণাৎ তার কাছে গেল। মা, আমি এসে গেছি। বুড়ি মহিলা চোখ খুললেন। তার চোখ জ্যোতির ওপর পড়ল। তারপর ছেলের দিকে প্রশ্ন ভরা চোখে তাকালেন। দীপক শান্ত গলায় বলল, রাস্তায় পেয়েছি, খুব বিপদে ছিল, আজ রাতটা এখানেই থাকবে। মহিলা কিছু জিজ্ঞেস করলেন না, শুধু হালকা করে মাথা নাড়লেন আর স্নেহ করে বললেন, এসো মা, বসো। জ্যোতি অবাক হয়ে গেল। এত আপন করে কেউ তাকে কবে ডেকেছে মনে পড়ল না। সে আস্তে করে ঘরের ভেতরে এসে দরজার কাছে রাখা স্টুলে বসল। দীপক চুলার কাছে গিয়ে পানি গরম করতে লাগল। কিছুক্ষণের মধ্যে চা বানিয়ে ফেলল। এক কাপ মাকে দিল আর অন্যটা জ্যোতির দিকে এগিয়ে দিল। গরম আছে, আস্তে আস্তে খেও। জ্যোতি কাপটা ধরল। ধোঁয়া তার মুখে লাগতেই তাকে অদ্ভুত শান্তি লাগল। হয়তো প্রথমবার কোনো সাধারণ ঘরের চা তাকে এত ভালো লাগছিল। ঘরে কিছুক্ষণ নীরবতা রইল। জ্যোতির চোখ দেয়ালে ঝোলানো ছবির ওপর গেল। সে আস্তে করে জিজ্ঞেস করল, এটা কে? দীপক পেছন ফিরে তাকাল। তার মুখে হালকা হাসি ফুটল। আমার বাবুজি, আগে এই স্টেশনেই কাজ করতেন। সে কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, আর ফিরে এলেন না। সেই দিন থেকে এই কাজ আমার দায়িত্ব হয়ে গেল। জ্যোতি চুপচাপ শুনতে লাগল। তার মনে হল যার কাছে নিজেরই খুব কম আছে সেই বিনা চিন্তায় তার সাহায্য করছে। রাত গভীর হতে লাগল। বাইরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল। দীপক মেঝেতে পরিষ্কার চাদর পেতে দিল। আজ তুমি এখানেই শুয়ে পড়ো, ভয়ের কিছু নেই, এখানে কেউ তোমাকে বিরক্ত করবে না। জ্যোতি আস্তে করে বসে পড়ল। তার ভেতরে এখন আগের মতো ভয় ছিল না, উল্টো তাকে প্রথমবার নিরাপদ লাগছিল। কিছুক্ষণ পর দীপক বাসন তুলে একপাশে বসল। সে দেখল জ্যোতির চোখে ঘুম নেই। ঘুম আসছে না? সে আস্তে করে জিজ্ঞেস করল। জ্যোতি মাথা নাড়ল। কিছুক্ষণ সে চুপ রইল। তারপর হঠাৎ বলে উঠল, তুমি জানো আমি বাড়ি থেকে কেন পালিয়েছি? দীপক তার দিকে তাকাল, কিন্তু কোনো তাড়াহুড়ো দেখালো না। বলতে চাইলে বলতে পারো, না বলতে চাইলে তাও ঠিক আছে। তার গলায় কৌতূহল ছিল না, আপনত্ব ছিল। জ্যোতির চোখ ভরে এলো। আমার আসল মা অনেক আগে মারা গিয়েছিলেন, তখন আমি খুব ছোট ছিলাম। তারপর বাবা দ্বিতীয় বিয়ে করলেন। সে একটু থামল।
শুরুতে সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে সব বদলে গেল। প্রত্যেক কথায় বকা, প্রত্যেক খুশিতে খুঁত ধরা, বারবার এটা বোঝানো যে আমি বোঝা। তার গলা কাঁপতে লাগল। চাকর বাকরদের সামনেও অপমান করতেন, আর বাবা শুধু চুপ করে থাকতেন। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। জ্যোতি চোখের জল মুছে আবার বলতে লাগল, কয়েক মাস আগে তারা আমার বিয়ে ঠিক করে দিয়েছে, এমন একজনের সঙ্গে যে আমার থেকে অনেক বড়। আমার তার থেকে ভয় লাগে। তার হাত কাঁপতে লাগল। আমি বাবাকে অনেক বলেছি, কিন্তু তিনি আমার একটা কথাও শোনেননি। বললেন এই সম্পর্কটা দরকার। এখন তার গলা ভেঙে গিয়েছিল। কাল সবার সামনে আমাকে বলা হলো আমি এই বাড়ির বোঝা। সেই মুহূর্তে মনে হলো আমার জীবনের কোনো দাম নেই। সে দুই হাতে মুখ ঢেকে কাঁদতে লাগল। দীপক চুপচাপ বসে রইল। সে মাঝখানে কিছু বলল না। কিছুক্ষণ পর সে আস্তে করে বলল, যন্ত্রণা থেকে পালালে যন্ত্রণা শেষ হয় না, শুধু পেছনে আরও মানুষ দুঃখী হয়ে থাকে। জ্যোতি তার দিকে তাকালো। দীপক বলল, যখন বাবুজি চলে গিয়েছিলেন তখন আমারও মনে হয়েছিল সব শেষ, কিন্তু মাকে দেখে বুঝলাম যদি আমি ভেঙে পড়ি তাহলে তিনি একদম একা হয়ে যাবেন। সে হালকা হাসি দিয়ে বলল, জীবন কখনো কখনো এমন মোড়ে নিয়ে আসে যেখান থেকে নতুন শুরু হয়। হয়তো তোমার জন্যও সেই সময় এসেছে। জ্যোতি চুপ করে গেল। তার মুখে প্রথমবার হালকা শান্তি দেখা গেল। রাত আরও গভীর হয়ে গিয়েছিল। বাইরে শুধু হাওয়ার আওয়াজ আসছিল। ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে আসতে লাগল। অনেকদিন পর তার ঘুম এলো, ভয় ছাড়া, অপমান ছাড়া। সকালের হালকা রোদ জানালা দিয়ে ভেতরে আসছিল। যখন জ্যোতির চোখ খুলল, কয়েক সেকেন্ড তাকে বুঝতেই পারল না সে কোথায়। তারপর হঠাৎ সব মনে পড়ে গেল, স্টেশন, ভিড়, আর সেই ছেলেটা যে তার হাত ধরে ফেলেছিল। তার বুকে প্রথমবার বাঁচার হালকা ইচ্ছা জাগল। তার জানা ছিল না যে ঠিক সেই সময় শহরে তার খোঁজ শুরু হয়ে গিয়েছে, আর কিছু লোক সোজা এই গলির দিকে আসছে। খ্যার, বন্ধুরা কিছুক্ষণ পর জ্যোতি খাটিয়ার কাছে বসে দীপকের মায়ের সঙ্গে আস্তে আস্তে কথা বলছিল। রাতের ঘাবড়ে যাওয়া কমে গিয়েছিল। তার মুখে ক্লান্তি তো ছিল, কিন্তু ভয় ছিল না। বেটি, তোমার বাড়ির লোকেরা নিশ্চয়ই চিন্তায় আছে, মা আস্তে করে বললেন। জ্যোতির মুখ তৎক্ষণাৎ মন খারাপ হয়ে গেল। হয়তো, কিন্তু তাদের আমার চিন্তার থেকে নিজেদের ইজ্জতের চিন্তা বেশি। মা তার চোখের দিকে তাকালেন। এমন ভেবো না, মা বাবার মন খুব নরম হয়। জ্যোতি কিছু বলল না। সে চোখ নামিয়ে বসে রইল। ওদিকে দীপক চুলায় খিচুড়ি বানাচ্ছিল। সে পেছন ফিরে বলল, একটু হালকা খাবার খেয়ে নাও, শরীর ঠিক থাকবে। জ্যোতি হালকা করে মাথা নাড়ল। ঠিক তখনই শহরের অন্য প্রান্তে জ্যোতির বাবা পুলিশ নিয়ে তার খোঁজে লেগে গিয়েছিলেন। জায়গায় জায়গায় ছবি দেখানো হচ্ছিল। প্রত্যেক রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড আর হোটেলে জিজ্ঞাসাবাদ চলছিল। স্টেশনের কাছে এক দোকানদার বলল, রাতে একটা মেয়েকে দেখেছি, খুব বিপদে পড়া রাখছিল। পরে সে একটা জুতো সাফ করা ছেলের সঙ্গে চলে গেল। শুধু এই খবরই যথেষ্ট ছিল। দুজন লোক তৎক্ষণাৎ সেই দিকে রওনা দিল। রাস্তায় লোকজনকে জিজ্ঞেস করতে করতে তারা সেই সরু গলিতে পৌঁছে গেল। গলিতে পৌঁছতেই তারা এদিক ওদিক চোখ বোলাতে লাগল। ছোট ছোট বাড়ি, খেলতে থাকা বাচ্চা আর সকালের রোজকার আওয়াজ। তাদের বিশ্বাস হচ্ছিল না যে এত বড় বাড়ির মেয়ে এখানে থাকতে পারে। একজন সামনে দাঁড়ানো মহিলাকে জিজ্ঞেস করল, এখানে কোনো নতুন মেয়ে এসেছে কি? মহিলা ভেবে বলল, সকালে একটা মেয়েকে দীপকের বাড়িতে ঢুকতে দেখেছি। দীপককে? ওই সামনের বাড়ি, যে স্টেশনে কাজ করে। দুজনেই সেই বাড়ির দিকে এগিয়ে গেল। ওদিকে ভেতরে খিচুড়ি তৈরি হয়ে গিয়েছিল। দীপক প্লেটে ঢেলে জ্যোতির সামনে রাখল। নাও, একটু খেয়ে নাও। জ্যোতি চুপচাপ খেতে লাগল। তার খেয়াল হলো অনেক ঘন্টা ধরে সে ঠিকমতো কিছু খায়নি। প্রত্যেক গ্রাসের সঙ্গে যেন তার শরীরে শক্তি ফিরে আসছিল। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা পড়ল। ধড়াম ধড়াম। তিনজনেই চমকে উঠল। দীপক দরজার দিকে তাকালো। বাইরে থেকে ভারী গলা ভেসে এলো, দরজা খোলো। জ্যোতির বুক জোরে জোরে ধুকপুক করতে লাগল। তার হাত কাঁপতে লাগল। সে তৎক্ষণাৎ বুঝে গেল যে হয়তো তাকে খুঁজে পাওয়া গেছে। দীপক আস্তে আস্তে দরজা পর্যন্ত গেল আর সতর্কতার সঙ্গে খুলল। বাইরে দুজন লোক দাঁড়িয়েছিল। তাদের পেছনে একটু দূরে একটা গাড়িও দেখা যাচ্ছিল। এখানে কোনো মেয়ে এসেছে? তাদের একজন কড়া গলায় জিজ্ঞেস করল। দীপক কিছু বলার আগেই জ্যোতি দরজার কাছে এসে দাঁড়াল। তাকে দেখতেই দুজন একে অপরের দিকে তাকাল। ম্যাডাম, আপনি এখানে? সাহেব সারা রাত ধরে আপনাকে খুঁজছেন, তাদের একজন স্বস্তির গলায় বলল।
জ্যোতির মুখ শক্ত হয়ে গেল। আমি বাড়ি যাব না, কিন্তু সাহেব রাস্তায় আছেন, এসে পড়বেনি, অন্যজন বলল। এটা শুনতেই ঘরের টেনশন ভরে গেল। কয়েক মিনিটের মধ্যে গলিতে একটা গাড়ি এসে থামল। দরজা খুলে জ্যোতির বাবা তাড়াতাড়ি পায়ে ভেতরে ঢুকলেন। তার মুখে ঘাবড়ে যাওয়া আর অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। যেই তার চোখ জ্যোতির উপর পড়ল, তার চোখে স্বস্তির ঝিলিক এলো। জ্যোতি, তিনি কাঁপা গলায় ডাকলেন। জ্যোতি সেখানেই দাঁড়িয়ে রইল, তার মুখে কোনো ভাব ছিল না। বাবা তার কাছে এলেন। তুমি ঠিক আছো তো? আমাদের কত চিন্তা হচ্ছিল। তার গলায় সত্যিকারের ঘাবড়ে যাওয়া ছিল। তখনই পেছন থেকে জোরে পায়ের আওয়াজ এলো। জ্যোতির সৎমাও ভেতরে ঢুকলেন। তিনি ঘরটা উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তারপর তির্যক চোখে দীপককে দেখে বললেন, তুমি কে, আর আমার মেয়েকে এখানে কেন রেখেছ? দীপক একটু ঘাবড়ে গেল, কিন্তু সে শান্ত গলায় বলল, আমি ওকে আটকাইনি, উনি স্টেশনে বিপদে ছিলেন, আমি শুধু নিরাপদ জায়গা দিয়েছি। মহিলা তিরস্কার করে বললেন, নিরাপদ জায়গা না অন্য কিছু? তার কথা শুনতেই জ্যোতির মুখে রাগ এসে গেল। সে সামনে এগিয়ে উঁচু গলায় বলল, চুপ করুন, উনি আমার প্রাণ বাঁচিয়েছেন, যদি উনি না থাকতেন তাহলে আজ আমি বেঁচে থাকতাম না। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। জ্যোতির বাবা অবাক হয়ে দীপকের দিকে তাকালেন। তার মুখে লজ্জা আর অনুতাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি আস্তে গলায় জিজ্ঞেস করলেন, বেটা, সত্যিই তুমি ওকে বাঁচিয়েছ? দীপক চোখ নামিয়ে নিল। আমি কিছু বিশেষ করিনি, যা ঠিক মনে হয়েছে তাই করেছি। জ্যোতির বাবা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে তার মুখের ভাব বদলাতে লাগল, চিন্তা থেকে কৃতজ্ঞতায়। তার প্রথমবার বোধ হল যে গরিব ছেলের ঘরে তার মেয়ে দাঁড়িয়ে আছে, সেই তার জীবন বাঁচিয়েছে। খ্যার বন্ধুরা, ঘরে গভীর নীরবতা নেমে এসেছিল। বাইরে গলিতে লোকজনের আওয়াজ আসছিল, কিন্তু ভেতরে যেন সময় থেমে গিয়েছিল। জ্যোতির বাবা ধীরে ধীরে সামনে এগিয়ে দীপকের সামনে দাঁড়ালেন। তার চোখ ভিজে গিয়েছিল। বেটা, তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ, তিনি ভারী গলায় বললেন। আমি তোমার এই উপকার জীবনে ভুলব না। দীপক ঘাবড়ে গেল। সে তৎক্ষণাৎ হাত জোড় করে বলল, সাহেব, আমি কোনো উপকার করিনি, শুধু মানবতা পালন করেছি। জ্যোতির সৎমা এখনও অস্বস্তিতে দাঁড়িয়েছিলেন। তাদের এসব পছন্দ হচ্ছিল না। তিনি আস্তে কিন্তু তিক্ত গলায় বললেন, ভালোই হয়েছে যে পাওয়া গেছে, এখন চলো বাড়ি, এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই। জ্যোতি সেখানেই দাঁড়িয়ে রইল। সে কোনো পা এগোল না। বাবা তার দিকে তাকালেন। চলো বেটি, বাড়ি যাই। জ্যোতির চোখে যন্ত্রণা ভরে এলো। বাড়ি গেলে কি সব বদলে যাবে? সে আস্তে করে জিজ্ঞেস করল। বাবা চুপ করে গেলেন। তার কাছে উত্তর ছিল না। ঘরে উপস্থিত প্রত্যেকেই বুঝতে পারছিল যে এটা শুধু বাড়ি থেকে পালানোর কথা নয়, এটা বছরের পর বছর জমা যন্ত্রণার কথা। বাবা গভীর নিঃশ্বাস নিয়ে আস্তে করে বললেন, আমার থেকে ভুল হয়েছে, আমি তোমার কথা শুনিনি, কিন্তু এখন সব ঠিক করে দেব। তোমার মত না নিয়ে কিছু হবে না। এটা শুনতেই জ্যোতির চোখ থেকে জল বয়ে পড়ল। হয়তো প্রথমবার সে বাবার মুখে এমন বাক্য শুনল। ঠিক তখনই বাবার চোখ চারদিকে গেল। ভাঙা দেয়াল, পুরনো জিনিস, চুলা আর খাটিয়ায় শোয়া অসুস্থ মা। তার খেয়াল হল যে ছেলে তার মেয়েকে বাঁচিয়েছে, সে নিজে কত কষ্টের জীবনযাপন করছে। তিনি পকেট থেকে চেক বই বের করে বললেন, বেটা, যা চাও আমি তোমাকে দিয়ে দেব, টাকা, দোকান, বাড়ি, যা বলবে। দীপক তৎক্ষণাৎ হাত পেছনে করে নিল। না সাহেব, আমার টাকা চাই না। বাবা অবাক হয়ে রইলেন। তাহলে কি চাও তুমি? দীপক কয়েক সেকেন্ড চুপ রইল। সে মায়ের দিকে তাকালো, যিনি চুপচাপ সব শুনছিলেন। তারপর আস্তে করে বলল, যদি কিছু করতেই হয় তাহলে আমার মায়ের চিকিৎসা করিয়ে দিন, আর আমাকে পড়ার সুযোগ দিন। আমিও কিছু একটা হতে চাই। ঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো। এত বড় দাবি নয়, কিন্তু এত সত্যি যে সবার চোখ ভিজে গেল। জ্যোতি নিজের জল ধরে রাখতে পারল না। তার প্রথমবার বোধ হল যে সত্যিকারের মহানতা টাকায় নয়, চিন্তায় থাকে। বাবার চোখে সম্মান ঝলকাতে লাগল। তিনি সামনে এগিয়ে দীপকের কাঁধে হাত রাখলেন। আজ তুমি শুধু আমার মেয়ের প্রাণ বাঁচাওনি, আমাকেও অনেক কিছু শিখিয়ে দিয়েছ। তোমার মায়ের পুরো চিকিৎসা হবে, আর তোমার পড়াশোনাও। খাটিয়ায় শোয়া মায়ের চোখ থেকে জল বেরিয়ে এলো। তিনি ভগবানের নাম নিলেন আর ছেলের দিকে গর্ব করে তাকালেন। জ্যোতি ধীরে ধীরে বাবার কাছে এলো। কিছুক্ষণ সে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ তাকে জড়িয়ে ধরল। আমাকে মাফ করে দিন। বাবা তার মাথায় হাত রেখে বললেন, জ্যোতি। কিছু বলল না, শুধু কাঁদতে থাকল। অনেক বছরের যন্ত্রণা যেন সেই মুহূর্তে বয়ে গেল। কিছুক্ষণ পর সে দীপকের দিকে ফিরল। ধন্যবাদ, যদি তুমি না থাকতে
তাহলে আমি আজ বেঁচে থাকতাম না, সে আস্তে করে বলল। দীপক শুধু হালকা করে হাসল। খুশি থেকো, এটাই সবচেয়ে দরকার। জ্যোতি শেষবার সেই ছোট্ট ঘরটা দেখল, সেই ঘর যেখানে তাকে প্রথমবার শান্তি মিলেছিল। তারপর সে বাবার সঙ্গে বাইরে চলে গেল। গাড়ি ধীরে ধীরে গলি থেকে বেরিয়ে গেল। দীপক দরজায় দাঁড়িয়ে তাকে যেতে দেখতে লাগল। তার মুখে সন্তোষ ছিল, যেন সে নিজের কাজ শেষ করে ফেলেছে। মা পেছন থেকে ডাকলেন, বেটা, ভগবান আজ তোকে খুব বড় কাজ করার সুযোগ দিয়েছে। দীপক ভেতরে এসে শান্ত গলায় বলল, মা, আমি কিছু বিশেষ করিনি, ঠিক সময়ে ঠিক কাজ হয়ে গেছে। তার জানা ছিল না যে সেই দিন নেওয়া তার ছোট্ট সিদ্ধান্ত তার নিজের জীবনকেও চিরকালের জন্য বদলে দেবে। খ্যার বন্ধুরা, সময় গড়িয়ে গেল, আর সেই ঘটনার 3 বছর হয়ে গেল। শহর একই ছিল, মানুষ একই ছিল, কিন্তু কিছু জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। একটা বড় হাসপাতালের বাইরে একটা সাদা গাড়ি থামল। দরজা খুলে পরিপাটি জামাকাপড় পরা এক যুবক নামল। সে দীপক ছিল, সেই দীপক যে একসময় স্টেশনে জুতো সাফ করত। এখন পড়াশোনা শেষ করে সে এই হাসপাতালেই চাকরি করে। সাদাসিধে ভাব এখনও একই, কিন্তু জীবন বদলে গিয়েছে। ঘরের ভেতর তার মা আরাম করে বসেছিলেন। চিকিৎসার পর তিনি অনেক সুস্থ হয়ে গিয়েছিলেন। দীপক হেসে বলল, মা, ডাক্তার বলেছে এখন আপনি একদম ঠিক আছেন, শুধু ওষুধ সময় মতো খাবেন। মায়ের চোখ ভিজে এলো। যদি সেই দিন তুই সেই মেয়েটির সাহায্য না করতিস, তাহলে আজ আমরা এখানে থাকতাম না। দীপক হালকা করে হাসল, হয়তো ভগবানই মিলিয়ে দিয়েছিলেন। তখনই দরজা খুলে এক আত্মবিশ্বাসী যুবতী ভেতরে ঢুকল। এ জ্যোতি ছিল, এখন মজবুত আর শান্ত। নমস্কার মা, কেমন আছেন? মা স্নেহ করে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তুই তো আমাদের মেয়ের মতো। এই 3 বছরে জ্যোতি পড়াশোনা শেষ করে সেই সব মেয়েদের জন্য একটা সংস্থা খুলেছে যারা হতাশায় বাঁচা ছেড়ে দিতে চায়। কিছুক্ষণ পর দুজনে হাসপাতাল থেকে বাইরে বেরোলো। জ্যোতি বলল, দীপক, আমার সঙ্গে যাবে? কোথায়? একটা পুরনো জায়গায়। কিছুক্ষণ পর তারা লখনৌ জংশনের সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। সেই ভিড়, সেই শোরগোল, কিন্তু তাদের কাছে এই জায়গাটা বিশেষ ছিল। জ্যোতি আস্তে করে বলল, যদি সেই দিন তুমি না আসতে, তাহলে হয়তো আমি আজ বেঁচে থাকতাম না। দীপক বলল, আর যদি তুমি না মিলতে, তাহলে আমার জীবনও বদলাতো না। দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। জ্যোতি তার হাত ধরে ফেলল। তুমি আমার প্রাণই বাঁচাওনি, বাঁচার কারণ দিয়েছ, আর আমি আমার পুরো জীবন তোমার সঙ্গে কাটাতে চাই। দীপকের চোখ ভিজে গেল। তুমি সত্যি বলছ? জ্যোতি হাসল, প্রথমবার এত নিশ্চিত। দীপক তার হাত শক্ত করে ধরে ফেলল। সেই স্টেশনে, যেখানে একটা জীবন শেষ হতে যাচ্ছিল, সেখান থেকেই একটা নতুন শুরু হচ্ছিল। সেই দিন না ধনী জিতল না গরিব, ইনসানিয়াত জিতল। আর সেই ইনসানিয়াতই দুটো জীবনকে নতুন রাস্তা দিয়ে দিল। বন্ধুরা, এই গল্পের শিক্ষা হল, কোনো খারাপ সময় স্থায়ী হয় না, তাই হার মেনে নেওয়া সমাধান নয়। সত্যিকারের মানবতা, ঠিক সময় পাওয়া সাহায্য আর আপনত্ব কারো পুরো জীবন বদলে দিতে পারে। টাকা নয়, বরং বোঝাপড়া আর সঙ্গই মানুষকে সত্যিই মজবুত করে। এখন আপনারা বলুন, যদি সেই দিন দীপক জ্যোতির হাত না ধরত, তাহলে কি হতো? জ্যোতি কি সত্যিই সব শেষ করে দিত, নাকি অন্য কেউ তাকে বাঁচাত? আর যদি আপনি সেই সময় সেখানে থাকতেন, তাহলে কি আপনিও তার সাহায্য করার সাহস জোগাড় করতে পারতেন? আপনার মতামত অবশ্যই জানান। আর যদি এই গল্পটা আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেল কিশোর ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ খুশি থাকুন, নিরাপদে থাকুন, আর আপনজনদের খেয়াল রাখুন। জয় হিন্দ।